বাড়ি ফিরতে ফিরতে আঁধার ঘনিয়ে এলো। মাগরিব গত হয়েছে বহুক্ষণ। পাখিরা ডানা ঝাপটে নিড়ে ফিরেছে। আপাতত হুটহাট উড়ে যেতে দেখা যাচ্ছে বাদুড়দের। রাত্রিকে মেসে নামিয়ে দিয়ে আমি, নিত্য আপু আর নিবিড় গাড়ি করে ফিরে এলাম। ভাইয়ারা বাসায় ফিরেছে নিশ্চয় এতক্ষণে। যারার বাবা মা ওদের মেনে নিয়েছে। মেয়েকে সাথে করে বাড়ি নিয়ে গেছে, তবে খুব শীঘ্রই নিহান ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করবেন বলেছেন। যারা প্রথমে নিহান ভাইকে ছেড়ে যেতেই চাইছিল না, কিন্তু যতই হোক বাবা মা থাকাকালীন মেয়ে বিয়ের আগে অন্যের বাসায় থাকবে, ব্যাপারটা একটু অন্যরকম দেখায় কিনা, তাই সেই অজুহাতেই যারা রাজি হয়েছিল। আজ নিহান ভাইয়ের চোখে যেই প্রাপ্তিটা দেখেছি তা সত্যিই অর্থপূর্ণ ছিল। ঠিক এমন একটা দিনের অপেক্ষাতেই কতগুলো বছর পেরিয়ে গেল ভাইটার। আফসোস হয় খুব, কিন্তু আফসোস করেও তো লাভ নেই। অতীতকে বদলানো যায় না, ভবিষ্যতও অনিশ্চিত। আমরা মানুষেরা যেটুকু পারি তা বর্তমানেই সই। বর্তমানটাকে নিজের প্রচেষ্টায় সাজাতে পারলে ভবিষ্যৎ নিজে থেকেই উজ্জ্বল হয়। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আমরা বাসায় ফিরে যে যার মতো ফ্রেশ হয়ে নিলাম। নিবিড়ের দম ফেলার মতো সময় নেই। ফ্রেশ হয়েই ছুট লাগালেন রিডিং রুমে। সেই রুমটায় শুধুই পড়াশোনা, পড়ালেখা গন্ধ। বড় বড় বুকসেলফে ভর্তি ভর্তি বই। পড়ার জন্য লম্বা টেবিল আছে, আছে বসার জন্য চেয়ার। বলা যায় রুমটাকে মনোযোগ সহকারে পড়াশোনার জন্য যথেষ্ট যত্ন নিয়ে বানানো হয়েছে। আমি জামাকাপড় পাল্টে চুলগুলো হাতখোপা করে নিলাম। খানিকটা বিশ্রামের জন্য বিছানায় গা এলিয়ে দিতে ধরতেই দরজায় টোকা পড়ল। বাইর থেকে ডেকে উঠল নীরু। ভাবি, আসবো? আমার আর বিছানায় গা এলিয়ে দেওয়া হলো না। ক্লান্ত শরীরটা উঠিয়ে সোজা হয়ে বসে বললাম, হ্যাঁ হ্যাঁ এসো নীরু। নীরু গুটি গুটি পায়ে এসে আদুরে গলায় বলল, তুমি কি শুতে যাচ্ছিলে? নানিমা তোমায় ডাকছে যে। আমি চটজলদি উঠে দাঁড়ালাম। নীরুর গাল টেনে দিয়ে বললাম, শুই নি রে পাকা বুড়ি। বসেছিলাম। দাদিমা হঠাৎ ডাকছেন যে? না জানার ভান করে বলল নীরু। জানি না গো, নানিমা রান্নাঘরে আছে। হয়তো ওখানেই কোনো কাজে ডাকছে। মুচকি হেসে ওড়নাটা ভালো করে পরে নিলাম আমি। নীরুর উদ্দেশ্যে বললাম, বেশ আমি যাচ্ছি, তুমি নাস্তা করেছ তো? নীরু আমার পাশাপাশি হাঁটা ধরে গদগদ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ খেয়েছি। খেয়ে জ্যাকির সাথে খেলছিলাম। ডগিটা অনেক কিউট। জ্যাকির নাম শুনতাই শুকনো ঢোক গিললাম আমি। কেন যেন এই বুলডগটাকে আমি যতই স্বাভাবিকভাবে নিতে চাই ততই যেন ব্যাটা আরও কিরমির করে তাকায়। নীরুর সাথে খেলছে যখন তখন নিশ্চয় শুধু আমার সাথেই ব্যাটার শত্রুতা। আমি ভেবে পাই না ওর কোনো ক্ষতিটা করেছি আমি। নাটবল্টু ধরে টান তো মারিনি, বস্তামুখ মুখটাও ডলে দিলে ভর্তা বানাইনি। তবে এত শত্রুতা কিসের জন্য? উফ অফ, এত দুনিয়ায় যত রেশারেশি সব আমার সাথেই কেন করে বস্তামুখটা? ভাবি, কি ভাবছ? আমি ভাবনা জগৎ থেকে বের হয়ে দ্রুত মাথা ডানে বামে নাড়ালাম। ব্যস্ত গলায় বললাম, কিছু না, তুমি তবে যাও। হ্যাঁ, ঘরে গিয়ে জ্যাকির সাথে খেলা করো। আমি কিচেনে যাচ্ছি। নীরু লম্বা করে হেসে দৌড় দিল। আমি ফুস করে শ্বাস ফেলে এগোলাম কিচেনের উদ্দেশ্য। দাদিমা কিচেনের ভেতরে গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। আমায় দেখতেই মুখটা অন্যদিকে ফিরিয়ে বললেন, এসেই শুতে চলে গেছ? রাতের রান্নাবান্না কে করবে শুনি? আমি এদিক ওদিক সতর্ক চোখে তাকিয়ে জবাব দিলাম, মানে রান্না এখনো হয়নি? রবি কাকু কোথায়? তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমি। বাড়ির বউ থাকতে কাজের লোক রান্না করতে যাবে কেন? শোনো মেয়ে, সংসার করতে এসেছ আরামাইশ করতে নয়।
এখানে মাছ, চাল, সবজি রাখা আছে। ঝটপট মাছ কেটে রান্না চড়িয়ে দাও। আমার মাথাটা যেন ঘূর্ণিপাক খেতে লাগল। সর্বনাশ! মাছা কাটতে হবে আমায়? আমি তো কখনো ভাতই রান্না করিনি, মাছ কাটব কিভাবে? দাদিমা তো রবি কাকুকে বাড়ি পাঠিয়েও দিয়েছেন। রান্না না করলে ডিনার করবেই বা কিভাবে সবাই? আমার ভাবনার মাঝে আবারও বলে উঠলেন দাদিমা। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় বরবাদ করছো কেন? কাজে লেগে পড় এক্ষুনি। আমি ঠিক 9:30টায় রাতের খাবার খাই। রান্নায় যেন দেরি না হয়। কথাটা বলেই কিচেন থেকে বেরিয়ে গেলেন দাদিমা। রেখে গেলেন এই অসহায় আমায়। আমি ভয়ার্ত চোখে থালার ওপরে রাখা বিশাল মাছটার পানে তাকালাম। মাছটা চেনা চেনা লাগছে, কিন্তু আফসোস মাছ সম্বন্ধে আমার জ্ঞানের ভাণ্ডার একেবারেই শূন্য। আজ পর্যন্ত মাছ চিনলাম না, আর আজ গোটা একটা মাছ কেটে রান্না করার দায়িত্ব এসে পড়ল মাথায়। হে আল্লাহ, রক্ষা করো। ইউটিউব মামা রান্না শেখাতে পারে, মাছ কাটার পদ্ধতিও দেখাতে পারে, কিন্তু এই কাটাকুটি সংক্রান্ত বিষয়ে যে আমি একেবারেই কাঁচা। কি হবে আমার? আমি লম্বা করে দম নিয়ে ওড়নাটা কোমরে বেঁধে নিলাম। মাছটাকে কোনোরকমে ধুয়ে কাঠের শক্ত বোর্ডটায় রাখলাম। হাত দুটো কেন যেন থরথর করে কাঁপছে। এতটা ভয় কেন করছে বুঝতে পারছি না। আমি আল্লাহর নাম নিতে নিতে ইউটিউব মামাকে বললাম মাছ কাটার নিয়ম দেখাতে। মামা আমায় বেশ কয়েকটা ভিডিও এনে দেখালো। তার মধ্যে একটা পপুলার ভিডিওতে ক্লিক করে পদ্ধতিটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে লাগলাম। আমার মাথাটা দ্বিতীয়বারের মতো চক্কর দিল ইউটিউব মামার সাজেস্ট করা ভিডিওতে জাদুকরী ব্যক্তির মাছ কাটা দেখে। যেন মাছ কাটছেন না, গ্যাচ গ্যাচ করে ফল কাটছেন। তার মাঝে আমার একটা ফুটবল পয়েন্ট রক্ত। আমার হাত পা ছড়িয়ে কাঁদছে, ইচ্ছে করছে এখন। মাছটাকে যেভাবে কাটল সেভাবে কাটতে গেলে আমার হাতই কেটে যাবে নির্ঘাত। আমি চোখমুখ কুঁচকে মাছ কাটায় মন দিলাম। বহু কষ্ট বাজেভাবে মাছের আঁশ ছাড়িয়ে নিয়ে বসালাম মাথায় এক কোপ। মাছের মাথাটা ছিটকে বহুদূর পড়ত যদি না ওপাশটায় কোনো পাতিল থাকত। আমার বুকটা ধক করে উঠেছিল, কাল্লা বোধহয় গড়াগড়ি খাওয়ালাম ভেবে, তবে যখন দেখলাম মাথাটা পাতিলে বাড়ি খেয়ে আটকে গেছে তখন হাফ ছেড়ে বাঁচলাম। তারপর মাছটাকে বহু কষ্টে কয়েক ভাগে ভাগ করে নিলাম। তবে দুর্ভাগ্যবশত শেষ রক্ষা হল না। লেজ কাটতে গিয়ে অসাবধানতায় বৃদ্ধামূলটা কেটে গিয়েছে আমার। তা থেকে তাজা রক্ত পড়তে শুরু করেছে। আমি কি করব ভেবে না পেয়ে দৌড়ে হাত ধুলাম। আশেপাশে ব্যান্ডেজ তো নেই, ওটা নিতে গেলে দেরি হয়ে যাবে। অবশেষে বাধ্য হয়ে হাতটা ছোট্ট রুমাল দিয়ে বেঁধেই আবারও রান্নায় লেগে পড়লাম আমি। সাইজ ছাড়া আলু কেটে ইউটিউব মামার দেখানো পথ ধরে রান্না বসালাম। কিন্তু বিপত্তি বাঁধল মশলা খোঁজায় বেলায়। কি আশ্চর্য! মশলার ডিব্বায় ডিব্বায় নাম লেখা নেই কেন? হলুদ আর মরিচ গুঁড়ো তো পেলাম, আর বাকি মশলাগুলো চিনব কি করে? হে আল্লাহ, পথ দেখাও। আমি সন্দেহ মনে রেখেই ভুলভাল মশলা নিলাম। দেখতে একই রকম এমন মশলাগুলো নিয়ে হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলে ছেড়ে দিলাম। আমি অনুভব করলাম কেটে যাওয়া আঙুলটা বড্ড বেশিই জ্বালা করছে আমার। সহ্য করা যাচ্ছে না। রুমালটা আদৌ পরিষ্কার ছিল কিনা জানি না। স্যাভলন লাগানোর বড্ড প্রয়োজন। মাছ উল্টাতে দেরি আছে। এই ফাঁকে দৌড়ে স্যাভলন লাগিয়ে আনলেও পারা যায়। ভাবনামাফিক গ্যাসের পাওয়ার কমিয়ে দিয়ে ঘরের উদ্দেশ্যে দৌড় লাগালাম আমি। ঘরে নিবিড় আসেননি দেখে স্বস্তির শ্বাস ফেললাম। ড্রয়ার থেকে স্যাভলন বের করে কাটা জায়গায় লাগিয়ে ব্যান্ডেজ করে নিলাম। ঘর থেকে যখন বের হতে নিব এমন সময় আবিষ্কার করলাম কোনো একটা কুকুর গোঙাচ্ছে। কুকুর? তার মানে জ্যাকি? ওহ নো, জ্যাকি এভাবে গোঙাচ্ছে কেন? আমি দৌড়ে সে ঘরে গেলাম যে ঘর থেকে জ্যাকির গোঙানির আওয়াজ ভেসে আসছিল।
নীরু জ্যাকিকে খাটের চিপা থেকে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কোনোভাবে সেখানে আটকে পড়েছে জ্যাকি, যার দরুন তার এই গোঙানির সৃষ্টি। নীরু আমায় দেখেই কাদো কাদো মুখ করে বলল, ভাবি, দেখো না জ্যাকি আটকে গেছে, বের হতে পারছে না। আমি দ্রুত নীরুকে উঠিয়ে বললাম, তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। কথাটা বলে নিজের যত শক্তি ছিল তার সবটা প্রয়োগ করে খাটটা কিছু পরিমাণে ঠেলে জ্যাকির বেরোনোর পথ বের করলাম। জ্যাকিকে দুহাত দিয়ে ধরে বের করে তবে ক্ষান্ত হলাম। ঈষৎ কি বাজেভাবেই না আটকে গেছিল বাচ্চাটা। জ্যাকি আমার কোলে উঠেই লম্বা জিহ্ব দিয়ে হাত চেটে দিল। সেই যে ছাড়া পেয়ে আমার প্রতি কতটা কৃতজ্ঞ গাই হয়তো বোঝালো। এই প্রথমবারের মতো কোনো ভয় ছাড়াই জ্যাকির গায়ে হাত বুলিয়ে দিলাম আমি। আদুরে গলায় বললাম, হ্যাঁ রে বস্তা, তুই এত গোলুমলু হয়ে যাচ্ছিস কেন দিন দিন? যেখানে সেখানে আটকে গেলে তো সমস্যা। জ্যাকি মানুষের ভাষা বোঝে না, গোল গোল চোখ করে চেয়ে থাকে স্রেফ। আমি হেসে জ্যাকিকে নীরুর কোলে তুলে দিয়ে বললাম, সাবধানে খেলো নীরু, ড্রয়িং রুমে যাও না হয়। ও প্রচুর চঞ্চল, ঘরে দৌড়ঝাঁপ করতে গেলে বিপদ বাঁধিয়ে ফেলতে পারে। নীরু আমার কথামতো মাথা ঝাঁকিয়ে জ্যাকিকে কোলে নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে ছুট লাগাল। আমি প্রশান্তির হাসি হাসলাম। কপালে জমে থাকা ঘামগুলো মুছার সময়ই বুকটা ধক করে উঠল। মনে পড়ল ফ্রিপ্যানে মাছ ভাজতে রেখে এসেছি অনেকক্ষণ। এতক্ষণে নির্ঘাত পুড়ে গিয়েছে মাছটা। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। সিঁড়ি ভেঙে নিচে নামার সময়ই দাদিমার চিৎকার শোনা গেল, সাথে পাওয়া গেল পোড়া গন্ধ। হায় হায়, সব পুড়িয়ে ফেলল মেয়েটা। এ কাকে রান্নার দায়িত্ব দিলাম আমি? মনি, সাদনান কোথায় তোরা? দেখে যাই মেয়ে কি করেছে। আমি পায়ের গতি বাড়িয়ে কিচেনে ঢুকেই চুলা বন্ধ করে দিলাম। প্যানটা তাড়াহুড়ো করে নামাতে গিয়ে ভুলক্রমে সোজা এসে পায়ের ওপর পড়ল আমার। আমি ব্যথার সাথে মাত্রাতিরিক্ত গরম প্যানের ছ্যাঁকা অনুভব করাই ছিটকে সরে এলাম। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। একই দিনে হাত কাটার পাশাপাশি পুড়িয়ে ফেললাম পা। ব্যথায় চোখে নোনা জল এসে জমাট বাঁধল আমার। আমি ধপ করে সেখানেই বসে পড়লাম। দাদিমা আমায় প্যান ফেলে দিতে দেখে আরো ক্ষেপে উঠলেন। চিৎকার করে বললেন, একে তো মাছ পুড়িয়েছে, তার ওপর ফ্রিপ্যানটাও ভাঙছে। এ কেমন বউ? মা কিছু শিখিয়ে পাঠায়নি মেয়েকে? আমি জবাব দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। এতটা বিশ্রী এক্সপেরিয়েন্স এর আগে কখনো হয়নি আমার। যে আমার সামান্য আঘাতে পুরো বাড়ির মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমার যত্নে মগ্ন হতো, সেখানে এত আঘাত পাওয়ার পরও কাজ না জানার খোঁটা শুনতে হচ্ছে আমায়। ভাইয়ারা যদি থাকত তবে নিশ্চয় এতক্ষণে আমায় তুলে ফার্স্ট এইড নেওয়ার ব্যবস্থা করত। চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলত আমার আঘাত পাওয়ার ক্ষোভে। আমি দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখে কান্নাগুলো থামিয়ে রাখার যথাসাধ্য চেষ্টা চালালাম। কিন্তু আফসোস পেরে উঠলাম না নোনা জলগুলোর বিরুদ্ধে। তাদের কেউ কেউ গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল আমার। ফুপ্পি বাবা এসে হাজির হল ক্ষণিকের মাঝে। তাদের উদ্দেশ্যে বললেন, দাদিমা, দেখ এই মেয়ে কি করেছে। সামান্য মাছের তরকারি রান্না করতে গিয়ে সব পুড়িয়ে ফেলেছে। বাবা ফুপ্পি এলোমেলো দৃষ্টিতে তাকালেন। প্রথমে ফ্লোরে পড়ে থাকা ধোয়া ওঠা প্যান্টার দিকে তাকালেন। পর মুহূর্তে আমায় পা চেপে ধরে থাকতে দেখে আটকে উঠলেন। নিবিড় রিডিং রুম থেকে কখন বেরিয়েছেন জানা নেই, তবে প্রায় সাথে সাথে এসে উপস্থিত হলেন স্পটে। আমায় চুপ করে একই সাথে কান্না আর জলে যাওয়ার ব্যথার সাথে যুদ্ধ চালিয়ে যেতে দেখে হাঁটু গেড়ে বসে পড়লেন আমার পাশে। কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলেন, অনন্যা, কি হয়েছে? তুমি এভাবে বসে আছো কেন? আর তোমার চোখে জল কেন? ফুপ্পি আঁচলে মুখ ঢেকে বললেন,
ওকে জলদি উঠা নিবিড়, ওর পায়ে দেখ বাজেভাবে পোড়া গেছে। নিবিড় যেন অবিশ্বাসের দৃষ্টিতে তাকালেন। আমার পা থেকে জোর করে হাতটা সরিয়ে দিতেই থমকে গেলেন। বাম পায়ে ফ্রিপানটা পড়েছিল। পোড়া দাগ বেশ খানিকটা জায়গা জুড়েই ফুটে উঠেছে। নিবিড়কে থমকাতে দেখে ভয়টা কয়েকগুণ বেড়ে গেল আমার। উনার পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। শ্বাসপ্রশ্বাস দ্রুত চলতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে খারাপ কিছু করে ফেলবেন। এর মাঝেই বাবা অতিষ্ঠ হয়ে নিজের মায়ের উদ্দেশ্যে বললেন, মা, তুমি কিভাবে অনন্যাকে দোষারোপ করতে পারো? দেখতে পারছো না মেয়েটার পা জ্বলে গেছে? কোথায় ওকে দ্রুত তোলার জন্য সাহায্যের হাত বাড়াবে, তা না তুমি পড়ে আছো পোড়া মাছ নিয়ে? দাদিমা রেগেমেগে তাকালেন ছেলের দিকে, তবে কিছু বললেন না। কারণ জানেন এখানে তার অযাচিত কথাগুলো গুরুত্ব তো পাবেই না, বরং উল্টে কথা শুনতে হবে। আমি নিবিড়কে মাথা গরম করে কোনো কাণ্ড বাঁধানো থেকে আটকাতে ধীর কণ্ঠে বললাম, আমি ঠিক আছি, তেমন জ্বালা করছে না। আপনি প্লিজ সিন ক্রিয়েট করবেন না। আমার আসলে রান্না করতে করতে উঠে যাওয়াটা ঠিক হয়নি। নিবিড় আমায় আর বলতে না দিয়ে সরাসরি আমার চোখের পানে তাকালেন। উনার চোখে স্পষ্ট দহন দেখতে পারছিলাম আমি। রক্তাক্ত বর্ণে মোড়ানো উনার চোখ দুটো, তাতে টলমল করছে নোনা জল। গড়িয়ে পড়বে না সহজে, তবে তাদের অস্তিত্ব আছে। আমি নিবিড়ের এমন চাহনি দেখে চুপ করে গেলাম। গুছিয়ে রাখা কথাগুলো গলা পর্যন্ত এলেও মুখ দিয়ে বের হল না। নিবিড় কোনো কথা না বলে শূন্যে তুলে নিলেন আমায়। তারপর বাবার উদ্দেশ্য ভয়ানক গম্ভীর এক গলায় বললেন, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো বাবা। বাবা চমকালেন। চিন্তিত গলায় বললেন, কেন রে? অনন্যা মাকে কি হসপিটালে নিয়ে যেতে হবে? খুব বেশি পুড়ে গেছে? দেখি, আমায় দেখা। বাবাকে এগোতে বাধা দিয়ে বললেন নিবিড়, ড্রাইভার গাড়ি বের করতে বলো, এই জন্য যে সে যেন তোমার মাকে তার পূর্ব ঠিকানায় সহিসালামত পৌঁছে দিয়ে আসে। বাবা সহ সকলেই হতভম্ব হলাম এবার। দাদিমা বিস্ফোরিত চোখে তাকালেন। কারো কোনো প্রতিক্রিয়ায় পাত্তা না দিয়ে আবাবো বলে উঠলেন উনি, যা বলছি তা যত দ্রুত সম্ভব করো। উনাকে আমি আর এক মুহূর্তে আমার ওয়াইফের আশেপাশে সহ্য করব না। আমার কোনো আপনজন যদি আমার সবথেকে প্রিয় মানুষটাকে আঘাত করে, তবে সেই আপনজনের সাথে সম্পর্ক রাখার থেকে না রাখাই শ্রেয়। কিন্তু নিবিড় বাবার আর কোনো কথা বলা হল না। পূর্বের তুলনায় আরও তীব্র, গাহিম করা গলায় বললেন নিবিড়, আমায় রাগিও না বাবা। তুমি জানো তোমার ছেলে এক কথার মানুষ। কথার হেরফের হলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তার সম্বন্ধে নিশ্চয় জ্ঞান আছে তোমার। এ কথা বলে আর এক মুহূর্ত দাঁড়ালেন না উনি। আমায় কোলে করে দ্রুত পা ফেলে ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। আমি চাইছিলাম অনেক কিছু বলতে, কিন্তু আফসোস কথা বলার শক্তিটুকুই যেন হারিয়ে ফেলেছিলাম। একটা সময় এসে আমার নিজেকে বড্ড অপরাধী বলে মনে হতে লাগল। আজ যদি আমি না থাকতাম তবে নিশ্চয় দাদিমা এতটা অপমানিত হতেন না। হ্যাঁ, মানছি উনি অনেক রুড বিহেভ করেছেন, কিন্তু তাই বলে এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ কিনা নাতির মুখে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি শুনলেন। আমার মাথাটা ঝিমঝিম করতে শুরু করল। একে হাতের ব্যথা, তার ওপর পায়ের অসহ্য জ্বালাপোড়া। ক্লান্ত শরীরে এত প্রেশার নেওয়া সম্ভব হচ্ছে না। চোখ খুলে রাখতেও কষ্ট হচ্ছে খুব। এমনটা না করলে কি হতো না? নিবিড় উত্তর দিলেন না। আগের মতোই কপালে ভাঁজ রেখে পায়ের পোড়া জায়গায় আলতো করে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে চললেন। উনি আমার পা ধরায় বেশ অস্বস্তিতে ভুগতে হচ্ছে আমায়।
প্রথমে যখন পা ধরে তাতে ঠান্ডা পানি ঢালছিলেন তখনও বলেছিলাম পা স্পর্শ করার দরকার নেই, কিন্তু উনি তো উনি নিজের মন যা চাইবে তাই করবেন। অন্যের কথা শোনায় অ্যালার্জি আছে কিনা। দেখুন, আমি মানছি দাদিমা আমার সাথে একটু রুড বিহেভ করেছেন, কিন্তু তাই বলে উনাকে এভাবে চলে যেতে বলাটা বাড়াবাড়ি হয়ে গেল না? নিবিড় আমার পায়ে মলম লাগানো হয়ে এলে উঠে পাশে বসলেন। গম্ভীর কণ্ঠে বললেন, কোনটা ঠিক কোনটা ভুল তা অন্তত আমায় বোঝানোর প্রয়োজন নেই। আর যদি লিমিটের কথা বলে থাকো তবে তা সবার আগে ক্রস করেছেন উনি। আমি উনার গম্ভীর গলায় কথাটা শুনে আবারও শুকনো ঢোক গিললাম। ভুলক্রমে কেটে যাওয়া আঙুলটায় ভর রাখতেই ব্যথায় কুকড়ে উঠলাম, যার দরুন মুখ ফসকে বের হল মৃদু চিৎকার, আহোহোহ। নিবিড় ব্যস্ত ভঙ্গিতে তাকালেন আমার পানে। আমি দ্রুত ওড়নার নিচে হাতটা লুকোতে গিয়েও ব্যর্থ হলাম। নিবিড় ঝট করে ডান হাতটা টেনে নিজের কোলের ওপর রাখলেন। বৃদ্ধা আঙুলে ব্যান্ডেজ করা দেখে সাথে সাথেই কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগটাকে নিয়ন্ত্রণে এনে বললেন, হাতও কেটেছ দেখছি, তা এতক্ষণ লুকিয়ে রেখেছিলে কেন? ভয়ার্ত গলায় আধভাঙ্গা বুলি আওড়ালাম আমি। আবলুকিয়ে রাখার কি আছে? আমি তো ব্যান্ডেজ করেই নিয়েছি। যে অল্প একটু কেটে গেছে, এ কোনো ব্যাপারই না। নিবিড় এবার সরাসরি চোখের দিকে তাকালেন আমার। আমি শ্বাস আটকে ধরলাম তৎক্ষণাৎ। উনার জ্বলন্ত চোখ দুটো দেখে আত্মা কেঁপে উঠল আবারও। আমার জবাবে বিন্দুমাত্রও সন্তুষ্ট না হওয়ায় জোরালো গলায় উনি বললেন, এরপরেও তুমি বলছো আমি বাড়াবাড়ি করেছি? হাত কেটে গেছে, পা পুড়ে গেছে, নিজের চেহারার দিকে তাকিয়েছ একবার? যে তোমায় আমি এক মুহূর্তের জন্য বাবার বাড়ি শ্বশুর বাড়ির মাঝে কোনো পার্থক্য বুঝতে দেই না, সেই তোমার অবস্থাটা উনি এই দুদিনে কি করেছে দেখেছ? আপনি প্লিজ শান্ত হন। আপনি আমায় ভুল বুঝছেন। দেখুন, সংসারে এমন ছোটখাটো অ্যাক্সিডেন্ট সবারই কমবেশি হয়ে থাকে। প্রথম প্রথম রান্না শিখতে গেলে এমন হওয়াটা স্বাভাবিক। এখানে দাদিমার তো কোনো দোষ নেই। সব বউয়েরাই রান্নাবান্না করে। এখন আমায় আপনি রান্না করতে না দিলে সেটা তো দাদিমার দোষ নয়। ও রিয়েলি? তোমার কি মনে হয় শুধুমাত্র তোমায় রান্না করতে পাঠিয়েছে বলে এতটা রিয়্যাক্ট করছি আমি? আমি চোখমুখ কুঁচকে জবাব দিলাম, আর কিসের জন্য? রুড বিহেভ করেছে সেজন্য? নিবিড় ঝড়ের গতিতে আমার গা ঘেঁষে বসলেন। দুহাতে আমার দুবাহু শক্ত করে চেপে ধরে বললেন, উনি তোমায় প্রথম থেকেই পছন্দ করতেন না অনন্যা। যেহেতু উনি জানেন বিয়েটা হুট করে হয়ে গেছে, তেমন কোনো কাজ পারো না তুমি, সেহেতু উনার উচিত ছিল প্রথমেই তোমায় জাজ না করা। কিন্তু উনি তাই করলেন। শুধু এখানেই নয়, তুমি রান্না জানো না জেনেও তোমায় এই ক্লান্ত শরীরে রান্না করতে পাঠালেন। মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছ, প্যান পায়ে ফেলে পাটা পুড়িয়ে ফেলেছ, এসব দেখেও উনার সব চিন্তা শুধুমাত্র রান্না নিয়ে। এত কিছুর পরও তুমি আমায় বলছো আমার এমনটা করা ঠিক হয়নি? হা! উনি নিজের নাতবউয়ের সাথে এমন আচরণ করছেন না জানি আমার মা বেঁচে থাকতে তার সাথে কতটা বাজে ব্যবহার করেছেন। আচ্ছা অনন্যা, আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম তুমি কি পারতে আমার সাথে হওয়া অন্যায়গুলো মুখ বুজে সহ্য করতে? আমি নিবিড়ের চোখে স্পষ্ট নোনাজল দেখতে পেলাম। অতিরিক্ত রেগে যাওয়ায় চোখ দুটো যেন জ্বলছে উনার। আমি জবাব দেওয়ার মতো কোনো শব্দই খুঁজে পেলাম না। আর না পারলাম উনার চোখ থেকে নজর সরাতে। নিবিড় হঠাৎ করেই আমার বাহু ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন। মুখটা অন্যদিকে ফিরিয়ে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললেন, ওহ, আমি ভুলেই গিয়েছিলাম। তুমি তো আর আমায় ভালোবাসো না। তোমার জায়গায় আমি থাকলে হয়তো তোমার কোনো যায়ও আসতো না, কিন্তু আমার যায় আসে।
তোমার কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। এখন তোমার যদি মনে হয় আমি বাড়াবাড়ি করছি তবে তাই। কথাটা বলেই বড় বড় ধাপ ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন উনি। বের হবার আগে দরজাটা এমনভাবে চাপিয়ে দিয়ে গেলেন যার দরুন প্রকাণ্ড এক শব্দ হল। আমি আবারও কেঁপে উঠলাম। চোখ বেয়ে নিজের অজান্তেই বেরিয়ে গেল দুফোঁটা নোনা জল। নিবিড় বেরিয়ে যাবার পর আমি একইভাবে বসে রইলাম সেই জায়গায়। বিন্দুমাত্র নড়চড় করলাম না। একটা সময় নিত্য আপু নিঃশব্দে ঘরে এসে ডাকল আমায়, অনন্যা। আমি দ্রুত চোখ মুছে মুখে হাসি ফুটিয়ে পেছনে ফিরে তাকালাম। উঠে দাঁড়াতে উদ্যত হতেই ব্যস্ত গলায় হাত দেখিয়ে বলল আপু, এই উঠিও না, বসে থাকো, আমি আসছি। আমি মুচকি হেসে আবারও বসলাম। নিত্য আপু এসেই আমার পা উল্টে পাল্টে দেখল। দাঁতে দাঁত চেপে আফসোসের সুরে শয়ের মতো লম্বা আওয়াজ করে বলল, কানে হেডফোন ঢুকিয়ে রেখেছিলাম আর এদিকে এত কিছু হয়ে গেল। এখন কি খুব জ্বালা করছে অনন্যা? না, আগের থেকে জ্বালা কমেছে অনেকটা। কথাটা বলেই কিছু মনে পড়ার ভান করে আবারও বললাম আমি, আচ্ছা আপু, দাদিমা কোথায়? নিত্য আপুর মুখটা অন্ধকার দেখাল। ফুস করে শ্বাস ফেলে বলল, দাদিমা চলে গেছে অনন্যা। দাদিমা চলে গেছেন একথা শোনা মাত্রই বুকটা ধক করে উঠল আমার। ভেজা গলায় বললাম আমি, তোমরা আটকানোর চেষ্টা করনি? করেছি কিন্তু দাদিমা শোনেননি। আমি আশাহত হয়ে চুপ করে রইলাম। ভেতরে ভেতরে একদিকে যেমন নিবিড়ের জন্য খারাপ লাগা কাজ করছে, আরেকদিকে খারাপ লাগা কাজ করছে দাদিমার চলে যাওয়ার জন্য। নিত্য আপু হয়তো আমার ভেতরের অবস্থাটা বুঝল। আমায় সান্ত্বনা দেওয়ার জন্য পাশে বসে কাঁধে হাত রাখল। নরম গলায় বলল, মন খারাপ করো না অনন্যা। যা হওয়ার ছিল তাই হয়েছে। তাছাড়া দাদিমা যা করেছে তা মোটেও ভালো করেনি। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়া খুবই স্বাভাবিক ছিল। আমি মিথ্যে হাসিতে ঠোঁটের কোণ প্রসারিত করলাম। নিত্য আপু উঠতে উঠতে বলল আবার, আচ্ছা শোনো, এখন বেশি হাঁটা চলা করো না, শুয়ে থাকো। কোনো কিছু প্রয়োজন হলে আমায় বলো। আর ভাইয়া তো আছেই। মনে হয় না ঘটা করে আমায় ডাকতে হবে তোমার। আমি মাথাটা হালকা করে নাড়িয়ে সম্মতি জানালাম। নিত্য আপু ঘর ছেড়ে বের হতে নিয়েছিল এমন সময় নিবিড় ঘরে ঢুকলেন। এক হাতে প্লেট আরেক হাতে পানি ভর্তি গ্লাস নিয়ে। নিত্য আপুকে দেখেই প্রশ্ন ছুড়লেন, এখানে কি করছিস তুই? যা, খেতে যা। নিত্য আপু অবাক হওয়ার ভান করে উল্টো প্রশ্ন ছুড়ল, খাবো? রান্না কে করল? অর্ডার করে আনিয়েছি। এত পকপক না করে যা, ফুপ্পি ডাকছে তোকে। কিন্তু অনন্যা? নিবিড় বিরক্ত চোখে তাকালেন। হাতে থাকা প্লেটটা দেখিয়ে বললেন, ওকে নিয়ে তোর ভাবতে হবে না। আমি আছি ওকে নিয়ে ভাবার জন্য। নিত্য আপু যেতে যেতে কুনুই দিয়ে হালকা করে ধাক্কা দিল নিবিড় ভাইয়ার পিঠে। অন্যমনস্ক ভঙ্গিমায় সুর তুলে বলল, ভাইটা আমার ভোলা ভালা, প্রেমের জালে ফেসে বউ ছাড়া কিছু বোঝে না। এ কি হলো শেষে? নিত্য তুই যাবি? নিবিড়ের পাল্টা ধমকে দৌড়ে হাসতে হাসতে পালালো নিত্য আপু। আমি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। নিবিড় প্লেটের ঢাকনা সরিয়ে পাশে রাখল। তাতে আমার পছন্দের পোলাও আর মুরগির রোস্ট। খুব যত্ন করে হাতে খাবারের এক লোকমা উঠিয়ে মুখের সামনে ধরলেন আমার। গম্ভীর গলায় বললেন, হা করো। আমি বাধ্য মেয়ের মতো হা করলাম। তবে দুর্ভাগ্যবশত খাবারের সাথে সাথে কামড় বসিয়ে দিলাম উনার হাতেও। নিবিড় ধীর গলায় আউ করে উঠলেন। আমি তৎক্ষণাৎ খাবারটুকু গিলে নিয়ে জিহ্ব কামড়ে ধরে বললাম,
আবশ্রী সরি, আমি ইচ্ছে করে কামড় দেইনি। অন্যমনস্ক ছিলাম তাই বুঝতে পারিনি। নিবিড় আর কিছু বললেন না। বুঝতে পেরেছেন এমন ভঙ্গি করে আবারও খাইয়ে দিতে লাগলেন। আমিও একের পর এক লোকমা গিলতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে বলে উঠলাম, আপনি খাচ্ছেন না কেন? শুধু আমায় খাইয়ে চলছেন যে? নিবিড় আমার দিকে পানি এগিয়ে দিয়ে বললেন, আমি খেয়ে নেব, তোমার আমায় নিয়ে ভাবতে হবে না। কথাটায় বড্ড রাগ হলো আমার। পরের বার যখন মুখে খাবার তুলে ধরলেন ঠিক তক্ষুনি স্বইচ্ছায় কামড় বসিয়ে দিলাম উনার হাতে। নিবিড় গুঙিয়ে উঠলেন মৃদুস্বরে। হাত ঝাড়তে ঝাড়তে বললেন, আহহ, কি শুরু করেছ? তোমার দাঁতে অনেক ধার, ব্যথা লাগছে তো? আমার এই ধারালো দাঁতের কামড় যদি আর খেতে না চান তবে নিজেও চটপট খাওয়া শুরু করুন। নয়তো যতবারই আমায় খাওয়াতে আসবেন ততবারই খাবারের বদলে কামড় খাবেন। নিবিড় এলোমেলো দৃষ্টিতে তাকালে না আমার পানে। এক মুহূর্তের জন্য এতক্ষণের মন খারাপের কারণগুলো সাইডে রেখে দাঁত কেলালাম আমি। নিবিড় আমার সাথে পেরে না উঠে ছোট্ট করে শ্বাস ফেলে কিঞ্চিৎ ঠোঁটের কোণ প্রসারিত করলেন। বাধ্য হয়ে নিজের পেটেও খাবার চালান করতে লাগলেন। কিছুটা খেয়ে যখন আমার সামনে আবারও এক লোকমা খাবার নিয়ে এলেন তখন দুষ্টু হেসে খাওয়ার পর বাহাতে উনার হাতটা খপ করে চেপে ধরলাম আমি। নিবিড় চমকালেন। উনার চমকানোর মাত্রাটা আরও কিছু বাড়িয়ে উনার হাতে ছোট্ট ছোট্ট করে ৫-৬টার মতো চুমু এঁকে দিলাম আমি। নিবিড় অবাকের ওপর অবাক হয়ে চললেন। চোখ দুটো যেন এই কোটর থেকে বেরিয়ে হাতে চলে আসবে উনার। আমি দুষ্টু হেসে উনাকে কোনো প্রশ্ন করতে না দিয়েই বলে উঠলাম, আই নো ইটস উইয়ার্ড বাট রোস্টটা এক কথায় অসাধারণ ছিল। পেট ভরে গেছে তাই আর খেতে পারলাম না। পারলে আপনার হাতটাই চেটে খেয়ে নিতাম কিন্তু তা তো সম্ভব নয়, তাই চুমু খেয়েই ক্ষান্ত থাকলাম। কিছু মনে করবেন না কেমন? নিবিড়ের প্রশ্নমাখা বেকুব টাইপ ফেস দেখে চরম রকমের হাসি পেল আমার। বহু কষ্টে হাসিটাকে পেটেই চেপে রাখলাম। নিবিড় কি করবেন ভেবে না পেয়ে চুপচাপ খাওয়ায় মন দিলেন। যা বুঝলাম তাতে উনি যতই লুচু টাইপ বিহেভ করুক, আমি যদি লুচি হয়ে যাই তবে বেচারা লুচু থেকে লজ্জিত লিচু হতে বাধ্য। পেরিয়েছে ২০টা দিন। এই ২০টা দিন খুব সাধারণভাবেই কেটেছে আমার। ফুপ্পিনিরও কিছুদিন থেকে চলে গেছেন। যাওয়ার আগে ফুপ্পি খুব করে দোয়া দিয়ে গেছেন আমায়। আমার পায়ের পোড়া ক্ষতটাও সেরে এসেছে। হাতও ৩ দিনের মাঝেই ঠিক হয়ে গেছিল। ভাইয়াদের এ বিষয়ে বলিনি রাত্রিকেও। রাত্রিকে বলা মানেই রুশো ভাইয়ার কানে যাওয়া, আর রুশো ভাইয়ার কানে যাওয়া মানেই পুরো দুনিয়া ফেটে যাওয়া, যার দুটোর একটাও চাইছিলাম না আমি। এই ২০টা দিন আমার খুব স্বাভাবিকভাবে গেলেও স্বাভাবিকভাবে যায়নি নিবিড়ের। মানুষটা পুরোটা সময় হয় পড়া নয়তো প্র্যাকটিসের ওপর থেকেছেন। এতটা হার্ডওয়ার্ক করেছেন যা দেখে নিজেকে নিতান্তই বলদ মনে হচ্ছে আমার। মনে শুধু একটাই প্রশ্ন জাগছে, ভাও কি করলাম জীবনে? আর উত্তর বরাবরের মতো কুসুম ছাড়া আন্ডা। যেই আন্ডা ঘোড়ার আন্ডা না হয়ে হাতির আন্ডা হওয়ার যোগ্যতা রাখে। কারণ ঘোড়ার আন্ডার থেকে হাতির হান্ডা বড় হবে, আর বড় একটা আন্ডা অথচ শুধুই লবডঙ্কা হলে আমার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমি ফুস করে শ্বাস ফেলে দোলনা থেকে নেমে দাঁড়ালাম। আজ নিবিড়ের শেষ পরীক্ষা। বাড়ি ফিরবেন খানিক বাদেই। আমাদের এখন ছুটি চলছে। এই ছুটিকে কাজে লাগিয়ে কথা আছে আগামী দিনই রাত্রিদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এখন মেয়ে সঙ্গে করে প্রস্তাব নিয়ে যাওয়া ব্যাপারটা একটু উদ্ভট হয়ে যাচ্ছে বিধায় রাত্রি আগে ভাগেই নৌকা চলে গেছে। রুশো ভাইয়া এই সময় বসে নেই অবশ্য। সারাদিন কেয়ারলেসের মতো ঘুরে বেড়ানো স্বভাব বদলে নিজের যত্ন নিতে শুরু করেছে। এখন ১ ঘন্টার আগে রুশো ভাইয়াকে ওয়াশরুম থেকে বের করাই যায় না।
আমার ভাবনার মাঝে পাশ থেকে ভাউ করে উঠল কেউ। আমি ভয় পেলাম না ঠিকই, তবে একটু চমকালাম। নিত্য আপু আমায় ভয় পাওয়াতে ব্যর্থ হয়ে সামনে এসে মুখ ফুলিয়ে বলল, ধুর, কোথায় ভাবলাম গগনফাটা চিৎকার দিয়ে ধপাস করে পড়ে যাবে তা না। আমি ফিক করে হেসে বললাম, আমার চিৎকারে গগন ফেটে গেলে তো সমস্যা, তাই আর ভয় পাওয়া হলো না। নিত্য আপু ডান ভ্রুটা উঁচু করে কাঁধে হালকা করে চাপড় মেরে বলল, ও স্মার্ট গার্ল, হা। আমি আবারও হাসলাম। নিত্য আপুর হাতে লম্বা একটা লিস্ট দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, নিত্য আপু, তোমার হাতে কি ওটা? কিসের লিস্ট? ও এটা শপিং এর লিস্ট। কদিন পর খুব কেনাকাটা করতে হবে কিনা। কেনাকাটা? কিসের জন্য? কোনো অকেশন আছে নাকি? নিত্য আপু খানিকটা অবাক হওয়ার ভান করে বলল, সে কি তুমি জানো না কম্পিটিশনের পরের দিনই ভাইয়ার জন্মদিন? আমি যেন ধারাম করে আকাশ থেকে পড়লাম। মুখটা ফ্যাকাশে হয়ে এলো বেদনায়। দুঃখী দুঃখী গলায় বললাম, তুমি এখন এসে কেন বললে? আগে বলনি কেন? আমায় তো কেউ জানায়নি। নিত্য আপু বোকা বোকা ফেস বানিয়ে বলল, ওমা বলিনি তোমাকে? আচ্ছা আচ্ছা সরি, এখন তো বলেছি। এখনো অনেক সময় আছে জন্মদিনের। এর মাঝে কোনো প্ল্যান থাকলে কাজে লেগে পড়। আমি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই চোখমুখ উজ্জ্বল করে বললাম, আহ কি শোনালে গো আপু। আমি না এমনই একটা স্পেশাল দিনের খোঁজে ছিলাম। এসব ঝামেলা শেষ হয়ে গেল, উনাকে কাঙ্ক্ষিত সারপ্রাইজটা দেব বলেই দিন গুনছিলাম। বাব্বাহ, তা কি সারপ্রাইজ দেবে শুনি? আমি লাজুক হেসে বললাম, তা না হয় উনাকেই আগে দেই, তারপর তোমাদের বলবো। নিত্য আপু আমার গাল টেনে দিয়ে মিষ্টি করে হাসল। দেখতে দেখতেই বিকেল গড়িয়ে পড়ল। নিবিড়ের অপেক্ষার প্রহর শেষ হল। নিবিড় বাসায় এসেই আমাদের এক চমৎকার হাসি উপহার দিয়ে শাওয়ার নিতে ঢুকলেন। মানুষটা ভীষণ ক্লান্ত হয়ে গেছেন। ঘেমে শার্টটা গায়ের সাথে লেগে গিয়েছিল একদম। নিবিড় শাওয়ার সেরে বের হতেই হট চকলেটের মগ উনার দিকে এগিয়ে দিলাম আমি। নিবিড় চমকালেন। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, হট চকলেট? কে বানিয়েছে? এমন পচা একখানা রিয়াকশন দেওয়ায় গাল ফুলিয়ে অভিমানী গলায় বললাম আমি থাকতে অন্য কেউ বানাতে যাবে কেন? নিবিড় মগটা হাতে নিয়ে বিশ্বাস করতে পারছেন না এমন ভাব নিয়ে বললেন, সিরিয়াসলি তুমি বানিয়েছ? তা নয়তো কি? ভূত। নিবিড় মগে চুমুক বসালেন। আমি অধীর আগ্রহে উনার দিকে চেয়েছিলাম। উনার ভ্রুজোড়া নিজেদের মাঝখানের দূরত্ব বাড়িয়ে যখন ঠোঁটে হাসি ফুটিয়ে তুলল, তখনই খুশিতে চোখ দুটো চিক চিক করে উঠল আমার। নিবিড় আরও এক চুমুক খেয়ে উচ্ছ্বাসিত গলায় বললেন, ওহ মাই গড, অনন্যা, ইটস টু গুড। উফ অফ, কিভাবে বানালে? কিভাবে আবার ইউটিউব মামার দেখানো পথ দেখে? নিবিড় আয়েশ করে হট চকলেট খেতে খেতে বললেন, ইয়াম্মি, জাস্ট ফাটাফাটি হয়েছে। তা আমার বউ তো দেখি আজকাল বেশ রাঁধুনি হয়ে যাচ্ছে। ব্যাপার কি? হ্যাঁ, নাক ফুলিয়ে বললাম আমি। দেখুন এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এসব চা, কফি, হট চকলেট বানিয়ে না কেউ রাঁধুনি হয়ে যায় না। আমি রান্নাবান্নায় ভীষণ কাঁচা, এ কথা সত্যি। নিবিড় হাসলেন। পুরোটা হট চকলেট পেটে চালান করে বললেন, টুকটাক যা করছো এই অনেক। ধীরে ধীরে শিখে যাবে। এক্সাম তো ভালোয় ভালোয় শেষ হলো, শুধু কম্পিটিশনটা যাক, তারপর একসাথে রান্নাঘর দখল করব কেমন? উনার কথায় শব্দ করে হাসলাম আমি। আমাদের কথার মাঝে কোথায় থেকে যেন হুড়মুড়িয়ে ঘরে ঢুকল রুশো ভাইয়া।
এসেই ব্যস্ত গলায় বলল, ব্রো ব্রো ব্রো, আই এম ইন ডেঞ্জার, হেল্প মি ব্রো। আমি নিবিড় দুজনেই মুখ বিকৃত করে একে অপরের দিকে তাকালাম। নিবিড় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, রুশো তুমি এভাবে এলে যে? কি হেল্প চাইছ? কি বিপদে পড়েছ? গলায় দুঃখী দুঃখী ভাব এনে বলল রুশো ভাইয়া। ব্রো, অ্যাটম বোম বলেছে আমার এই ফ্ল্যাট টামিতে এপসাইমিন মাসল দেখতে চায়। এখন আমি তো জিম টিম করি না। এই ডেঞ্জার থেকে একমাত্র তুমিই আমায় উদ্ধার করতে পারবে ব্রো। এমন এক্সারসাইজ শিখাও যেটা করলে দুদিনে এপস ভিজিবল হয়। নিবিড় হতভম্ব হয়ে রুশো ভাইয়ার আবদার খানা হজম করার চেষ্টা চালালেন। সান্ত্বনা স্বরূপ বললেন পরে, মানে রুশো, তুমি এপস ভিজিবল করতে চাইছো ভালো কথা, বাট উইথিন 2 ডেজ তো পসিবল নয়। বাট আমি তোমায় সবথেকে দ্রুত এপস ভিজিবল করার ওয়ার্কআউট দেখাতে পারি। ওকে ব্রো, তাই দেখাও। আমি অক্ষরে অক্ষরে তোমার দেখানো প্রত্যেকটা ওয়ার্কআউট ফলো করব। এমন হার্ড ওয়ার্ক করব যেন আমায় কেউ মারতে এলে সেই উল্টে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায়। নিবিড় আমি একে অপরের দিকে আবারও হতভম্ব তাকালাম। পরমুহূর্তেই হতভম্ব ভাবটা কেটে গেল। দুজনেই ফিক করে হেসে ফেলে একটা সময় ঘর কাঁপিয়ে হাসতে লাগলাম। রুশো ভাইয়া ঠোঁট উল্টে ডাগর ডাগর চোখ করে আমাদের হাসির কারণ উদ্ধার করার চেষ্টা চালাল। অবশেষে ব্যর্থ হয়ে মাথা চুলকে বলল, তুম লোগ হাসতে কিউ হো রে বাবা? মেইনে কিয়া কুছ গালাত কাহা? আকাশটা আজ অনেকটা মেঘাচ্ছন্ন। সূর্যিমামার তেজ নেই বললেই চলে। এই কয়দিন খুব করে খেটে তাপ বিলিয়েছেন কিনা? এই স্নিগ্ধ পরিবেশে বহু সময় বাদে রাজশাহীর বাহিরে পা পড়ল আজ আমার। প্রায় 4টে ঘণ্টার মতো লম্বা জার্নি শেষে পৌঁছলাম কাঙ্ক্ষিত গন্তব্যস্থান নওগাঁয়। নওগাঁর কাঁঠালতলিতে রাত্রিদের বাড়ি। সেখানে ওর বাবা, মা, ছোট বোন থাকেন একসাথে। পড়াশোনার জন্য দূরে যেতে না হলে রাত্রিরও তাদের সাথে এখানেই থাকবার কথা ছিল। আমার ভাগ্যটা ভালো বলে রাজশাহীর বাসিন্দা হয়ে রাজশাহী ভার্সিটিতেই টিকেছি। পরিবার থেকে দূরে থাকার কষ্টটা সেভাবে ভোগ করতে হয়নি। আমরা গাড়ি থেকে নামলাম বেশ ক্লান্ত হয়ে। মাথাটা ভো ভো করে ঘুরছে আমার অগ্নি ভাইয়ার। যতই জানালা দিয়ে কাল্লা বের করে পুরো রাস্তা আসি না কেন, উল্টাউল্টি স্বভাব কি এতটা সহজে পরিবর্তন করা যায়? আমাদের দু ভাইবোনের নাজেহাল অবস্থা দেখে হেসে কুটি কুটি হল রুশো ভাইয়া। পরমুহূর্তে হাসি থামিয়ে বলল, হেই গাইস, আই হ্যাভ এন আইডিয়া। তোমাদের উল্টি সিস্টেমকে চুটকি বাজিয়ে উল্টে দেওয়ার একটা জাবারদস্ত প্ল্যান বের করেছি আমি। রুশো ভাইয়ার মুখে কথাটা শুনে চোখমুখ কুঁচকে রেখেই আগ্রহের সহিত জিজ্ঞেস করলাম আমি, কি প্ল্যান? বলো জলদি। প্রচুর ইয়াক মার্কা ফিলিংস আসছে ভাইয়া, কন্ট্রোল করা যাচ্ছে না। বিনিময়ে রুশো ভাইয়া দুষ্টু হেসে দুটো লেবু দুজনের সামনে ধরে বলল, দুজনে লেবু দুটো নাক দিয়ে খেয়ে নে, উল্টি ভাব উল্টে গিয়ে একদম পৃথিবী ছেড়ে পালিয়ে যাবে। অগ্নি ভাইয়া আমি একে অপরের দিকে ব্ল্যাঙ্ক ফেস বানিয়ে তাকালাম। অগ্নি ভাইয়া অনুভূতি শূন্য হয়ে লেবু দুটো রুশো ভাইয়ার কাছেই ফেরত দিয়ে বলল, আর একটা বেকুবের মতো কথা বললে লেবু তোর পেছনে দিয়ে ঢুকামু। তোর অ্যাটম বোম্বের আর ধলা ইন্দুরকে বিয়ে করা হবে না। রুশো ভাইয়া চট করে লেবু দুটো নিয়ে আগের জায়গায় রাখল। কিছুই হয়নি এমন একটা ভাব নিয়ে হাসার চেষ্টা করে বলল, আহ ব্রো, হোয়াই সো সিরিয়াস? বিয়ের আগেই বিধবা বানাতে চাইছো কেন অ্যাটম বোমকে? আমার পানিশমেন্ট কেন ও ভোগ করবে? দ্যাটস রিয়েলি নট ফেয়ার। অগ্নি ভাইয়া হালকা করে গুঁতো মেরে বলল রুশো ভাইয়াকে, আমি তোকে হাড়ে হাড়ে চিনি চিকা মশাই। রাত্রির বিধবা হওয়ার ভয় কথাটা বলছিস নাকি রাত্রির নাম করে অজুহাত দিয়ে নিজের গা বাঁচাচ্ছিস তা খুব ভালো করে বোঝা হয়ে গেছে আমার।
রুশো ভাইয়া কাদো কাদো মুখ করে লম্বা টান জুড়ে দিয়ে বলল, ব্রো। রুশো ভাইয়ার কাদো কাদো গলায় ছাড়া ডাকের বিনিময়ে কাঁধে চাপড় পড়ল। খালামুনি সূক্ষ্ম চোখে ছেলেকে দেখে বললেন, একটা সময়ের জন্য অন্তত বাদর থেকে মানুষ হ রুশো। মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ভদ্র ছেলের মতো চুপচাপ থাক। মায়ের ধমক খেয়ে ঠোঁটে আঙুল চেপে ধরল রুশো ভাইয়া। পেছনে থেকে বাড়ির বড়রা এলেন দইমিষ্টি, ফলমূল হাতে। সবাই নেমে যাওয়ার পর নিবিড় গাড়ি ঘুরিয়ে নির্দিষ্ট স্থানে পার্ক করলেন। গাড়ির চাবি এক আঙুলে ঘোরাতে ঘোরাতে এসে জিজ্ঞেস করলেন, দাঁড়িয়ে আছো কেন তোমরা? এনিথিং রং? শুকনো মুখে জবাব দিলাম আমি, না না ঠিক আছি। নিবিড় কিঞ্চিত চিন্তা নিয়ে বললেন, তোমার আবার উল্টাপাল্টা প্রসেস শুরু হয়ে যায়নি তো? আসার সময় তো মেডিসিন খাইয়ে এনেছিলাম। কথাটা বলেই অগ্নি ভাইয়ার দিকে তাকালেন উনি। ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, শালা বাবু, আপনি ঠিক আছেন তো? নাকি এখনই উইকেট ডাউন? অগ্নি ভাই খুব কষ্টে একটু হাসার চেষ্টা করে বোকা বোকা গলায় বলল, ধুর ব্যাটা, ছেলেদের ফির এসব উল্টাউল্টি হয় নাকি? আমি টোটালি ফিট আছি। হুহ। নিবিড় চোখের দৃষ্টি আরো সূক্ষ্ম করে অগ্নি ভাইয়ার পা থেকে মাথা অবধি দেখে অবাক হওয়ার ভান করে বললেন, সর্বনাশ, আমি তো তোকে এতদিন ছেলে ভেবে আমার বন্ধু হিসেবে মেনে এসেছি, ইভেন আমার বোনের সাথে এনগেজমেন্টেও করিয়ে ফেলেছি। তুই তাহলে ছেলে নস? তুই এতদিন ছদ্মবেশে ধারণ করে আমাদের এতবড় ধোঁকা দিতে পারলি? অগ্নি ভাইয়া কপট রাগ নিয়ে চেঁচিয়ে বলল, ওই কি বললি? কি বললি তুই? আমি মাইয়া? ব্যাটা, তুই তো মানুষই না, তুই তো একটা বলদ। আর তুই হইলি হাইব্রিড পাঠা। পাঠা মানেই তুই, আবার তুই মানেই পাঠা। কথাটা বলেই ছুট লাগালেন নিবিড়। অগ্নি ভাই রাগে ফোনা তুলতে তুলতে পিছু নিল নিবিড়ের। ভাইয়াদের এখানেও এসে এমন টম এন্ড জেরির মতো ছোটাছুটি করতে দেখে হেসে ফেললাম আমরা সবাই। নিত্য আপু কপাল চাপড়ে ফুস করে শ্বাস ফেলে বলল, না, এই দুটোকে নিয়ে আর পারা গেল না। দুনিয়া উল্টে গেলেও এদের স্বভাব বদলাবে না। এই অনন্যা, রুশো ভাই, চলো তো, সবাই ডাকছে। নিত্য আপুর কথার বিনিময়ে হালকা করে মাথা ঝাঁকিয়ে রাত্রিদের বাড়ির ভেতরে প্রবেশ করলাম আমরা। সাদামাটা, গোছানো পাকা বাড়ি রাত্রিদের। বাগানের দিকটায় আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, সাথে আছে বেশ কিছু ফুলের গাছও। বাড়িটা খুব বেশি বড় না হলেও অল্পের মধ্যেই যেন সবকিছু কি দারুণ করে সাজিয়ে নেওয়া হয়েছে। ড্রয়িং রুমে সোফা সেট ফেলানো, তার কিছুটা দূরে ডাইনিং টেবিল আর তার পাশেই কিচেন। আঙ্কেল আন্টি অর্থাৎ রাত্রির বাবা মা পার্সোনালি আমায় আর আম্মু আব্বুকেই যা চেনে, যার দরুন এতগুলো অপরিচিত মুখী দেখে খানিকটা চমকালেন বটে। হাসি মুখে সাদরে আপ্যায়ন করে বসতে বললেন সকলকে। বিনিময়ে হেসে নিজেদের আসন গ্রহণ করলাম আমরা। আমরা বসতে না বসতেই আন্টি উঠে পড়ে লাগলেন নাস্তার ব্যবস্থা করার জন্য। আন্টির এমন তাড়াহুড়ো দেখে আম্মু তাকে বাধা দিয়ে বললেন, আহা, কি করছেন ভাবি? আমরা মাত্র জার্নি করে এলাম, এখনই মুখে কিছু তুলতে পারবো না। আপনি ব্যস্ত হবেন না, সবার সাথে বসুন তো, আগে আলাপ সেরে নেই, তারপর যা ইচ্ছে খাইয়েন। আন্টি একরাশ অস্বস্তি নিয়ে বসলেন। সকলের ওপর দ্বিধাভরা দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন ছুড়লেন, বেশ, কিন্তু ভাবি, আপনারা হঠাৎ পুরো পরিবার আমাদের এখানে এলেন যে? বিশেষ কোনো কারণ? বেড়াতে এসেছেন বলে তো মনে হচ্ছে না। আম্মু হেসে পলক ঝাপটে বললেন, ঠিকই আন্দাজ করেছেন, শুধু বেড়াতে আসিনি, বিশেষ এক উদ্দেশ্য আছে বইকি। উদ্দেশ্যটা না হয় গল্পে গল্পেই বলবো।
আসুন পরিচয় করিয়ে দেই সবার সাথে। উনি হচ্ছেন আমার বোন রেহনুমা, উনার পাশে দুলাভাই, আর ও হচ্ছে রুশো, আমার বোনের ছেলে। রুশো ভাইয়া উত্তেজনার ঠেলায় সালাম দিতে গিয়ে বলে ফেলল, আসো কুমকুম আন্টি। কথাটা বলেই তৎক্ষণাৎ জিহ্ব কেটে বসল রুশো ভাইয়া। আমরা চোখ বড় বড় করে তাকালাম রুশো ভাইয়ার এমন অযাচিত স্লিপ কাটার দরুন। খালামুনি ছেলের পানে চোখ গরম করে তাকালেন। আন্টি আঙ্কেল এমন ধারা সালামের উত্তর কোনোরকমে দিতেই পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে বললেন, মা জননী। আব্ভাই ভাবি, রুশো আসলে খুব এক্সাইটেড হয়েছিল তো তাই ভুল করে ওরকম বলে ফেলেছে। কিছু মনে করবেন না। খানিকটা হাসার চেষ্টা করে বললেন আন্টি। আরে নানা, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। আম্মু সহ মনে মনে স্বস্তির শ্বাস ফেললাম আমরাও। আম্মু কোনোরকমে ব্যাপারটা স্কিপ করে গিয়ে আমাদের এক একজনকে দেখিয়ে বলে চললেন, ও আমার ছেলে অগ্নি, অনন্যাকে তো আপনারা চেনেনি। নিশ্চয় শুনেছেন ওর বিয়ে হয়েছে। ওর পাশে যাকে দেখছেন, ওর নাম নিবিড়, আমার মেয়ের হাজবেন্ড। আর নিবিড়ের পাশে নিত্য। ওরা দুই ভাই বোন। আন্টি আঙ্কেল দুজনের চোখই নিবিড়ের ওপরে আটকাল। বেশ উৎসুক দৃষ্টিতে চেয়ে গদগদ কণ্ঠে বললেন, আন্টি, আপনাদের সব ছেলে মেয়েই মাশাআল্লাহ। অনন্যার জামাই তো সাক্ষাৎ নায়কের মতো। কারো যেন নজর না লাগে। আন্টির পর খানিকটা ভাবুক ভঙ্গিতে নিবিড়ের উদ্দেশ্যে বললেন, আঙ্কেল, আচ্ছা বাবা, তোমায় মুখটা কেন যেন বড্ড পরিচিত লাগছে। তোমায় কি কোথাও দেখেছি? আঙ্কেলের প্রশ্নের বিপরীতে নিবিড়ের উত্তর দেওয়ার আগেই কোথা থেকে যেন দৌড়ে এসে বলল রিমি, আরে আব্বু, তুমি সাদমান শাহরিয়ার নিবিড়কে চেনো না? বিডি বেস্ট ড্যান্সারের উইনার হয়েছিল যে, উনি সেই নিবিড়। আঙ্কেল আন্টি দুজনেই চরম অবাক হয়ে আরেকবার নিবিড়ের পানে তাকালেন। এমনভাবে সকলের কেন্দ্রবিন্দু হিসেবে নজরে পড়ায় বেশ অস্বস্তিতে পড়তে হল নিবিড়কে। সে কি, তুমি সেই সাদমান? অস্বস্তিতে কুকড়েই হাসার চেষ্টা করে ছোট্ট করে বললেন নিবিড়, জি আঙ্কেল, আমিই সে। আঙ্কেল আন্টির চোখ দুটো যেন চিকচিক করে উঠল। ভরাট গলায় বাবার উদ্দেশ্যে বললেন, আঙ্কেল, ভাই, জামাই হিসেবে হীরের টুকরো পেয়েছেন যে। সাদমানের মতো ছেলে হয় না। সে বহুদিন টেলিভিশনে চোখ রাখা হয় না, তাই প্রথম দেখায় চিনতে পারছিলাম না। দিন দিন আরো সুন্দর যাচ্ছে দেখছি জামাই। বাহ, মাশাআল্লাহ, খুব ভালো। কথাটা বলেই আন্টিকে তাড়া দিয়ে বললেন, আঙ্কেল, আরে তুমি বসে রইলে কেন? যাও যাও, নাস্তার ব্যবস্থা করো। আর রাত্রি মা কোথায়? ওর বান্ধবী পুরো পরিবার নিয়ে এসেছে আর ওরই খবর নেই। এই রিমি, যা তো আপুকে ডেকে নিয়ে আয়। রিমি বাবার বাধ্য মেয়ের মতো মাথার ছোট্ট দুটো ঝুঁটি ঝাঁকিয়ে বলল, এক্ষুনি ডেকে আনছি আব্বু। রিমি দৌড়ে ঘরে গেল রাত্রিকে ডেকে আনতে। এদিকে আন্টিও কোনো মানা কথা না শুনেই ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন। আমি প্রথমেই এক গ্লাস পানি কয়েক ঢোকে গিলে ফেললাম। আহ, এখন অনেকটা ভালো লাগছে। গা গোলানো ভাবটা কমে এসেছে অনেকটাই। আন্টি আমাদের নাস্তা সার্ভ করা হয়ে এলেন, হাত মুছে বসলেন। তার কিছু পরেই নিকটে কারো পদধ্বনি শোনা গেল। লাল টুকটুকে শাড়িতে মুড়িয়ে ফুটফুটে এক রমণীর আগমন হল সভায়। পায়ে তার আলতা মাখানো, হাত ভর্তি লাল কাচের চুড়ি, মাথাটা আঁচল দিয়ে ঢাকা, কানে বড় বড় একজোড়া ঝুমকো, গলায় হার, আর নাকে ছোট্ট একটা ফুল। সব মিলিয়ে বিয়ের আগেই যেন নতুন বউয়ের রূপ ধারণ করেছে রাত্রি। আমরা যদিও ততটা অবাক হলাম না তাকে এই বেশে দেখে, তবে অবাকের পাল্লাটা ভারী হল আঙ্কেল আন্টির। মেয়েকে এই সময় এই বেশে দেখে মাথাটা যেন চক্কর মেরে উঠল দুজনের।
তাদের মুখে মশামাছি ঢোকার আয়োজন চলাকালীন সময়ে সকলকে সালাম জানিয়ে আসন গ্রহণ করল রাত্রি। মা বাবার আড়ালে হবু জামাইয়ের দিকে চেয়ে দুষ্টু হেসে বাম চোখটা টিপে দিল। রুশো ভাইয়ার বুকটা মুহূর্তে ধুপুস করে উঠল। ডান হাতটা অটোমেটিক্যালি চলে গেল বুকের বাম পাশে। বড়রা ব্যাপারটা লক্ষ্য না করলেও আমরা অতি চালাক বাচ্চা পার্টি তা ঠিকই ফ্রেমে বন্দি করে নিলাম। আমার পাশে অগ্নি ভাইয়া বসা ছিল। রুশো ভাইয়ার রাত্রিকে দেখে লাল টুকটুকে হয়ে যাওয়া মুখ দেখে ফিসফিসিয়ে বলল, ওই দেখ রাত্রির ধলা ইন্দুর কেমন টমেটো ইন্দুর হয়ে গেছে। কথাটা বলেই মুখ টিপে হাসল অগ্নি ভাই। আমরা আড়ালে আড়ালে সেই হাসির সাথে তাল মেলালাম। এই ফাঁকে আন্টি মৃদুস্বরে মেয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, রাত্রি, তুই হঠাৎ বউ সেজে এলি কেন? রাত্রি কোনো বনিতা না করে উত্তর দিল, দুদিন বাদে বউ তো হবই, সাজ প্র্যাকটিস করতে ক্ষতি কিসের? আন্টি চোখ বড় বড় করে মেয়ের কথাটা হজম করার চেষ্টা চালালেন। আঙ্কেল মামেয়ের গোপন আলাপনটা এড়িয়ে যেতে বড়দের উদ্দেশ্যে বললেন, তা ভাই ভাবি, অনেক সময় তো হলো। এবার অন্তত বলুন এখানে আসার সেই বিশেষ উদ্দেশ্যটা। আম্মু চায়ের কাপ প্রিচে রাখতে রাখতে বললেন, ও হ্যাঁ, যে জন্য এত আয়োজন করে এলাম তা হলো, আপনার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, আমাদের বাড়ির ছেলেও বিয়ের উপযুক্ত হয়েছে। তো বলছিলাম, নিজেদের মাঝেই একটা হয়, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তবেই শুভ কাজটা সম্পন্ন করতে পারব। আঙ্কেল আন্টি অবাক হওয়ার পাশাপাশি আহামরি রকমের খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। আন্টি ভারী আহ্লাদ নিয়ে বললেন, কি বলেন ভাবি? আপনারা তার মানে রাত্রির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? আম্মু আব্বু, খালু খালামুনি সকলেই মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। আম্মু বাড়িয়ে বললেন, রাত্রির সম্পর্কে আমাদের নতুন করে কিছু জানার নেই। মেয়ে আগে থেকেই আমাদের খুব পছন্দের। ছেলেকে তো আপনারা আজই প্রথম দেখছেন। তো ভালোমতো দেখে বলুন ছেলে আপনার পছন্দ কিনা। আঙ্কেল আন্টি একে অপরের দিকে চেয়ে চোখাচোখির মাঝেই নিজেদের মতো বিনিময় করে নিলেন। তারপর খানিক বিরতি নিয়ে বললেন, আমাদের তো ছেলেকে অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, লম্বা চওড়া। তা বাবা, তুমি এখন কি করছো? আন্টির প্রশ্নটা আমাদের জন্য মোটেও বিস্ময়কর ছিল না। আমাদের মাথায় ঠাডা পড়ল তখন যখন আন্টি প্রশ্নটা রুশো ভাইয়াকে নয়, করলেন অগ্নি ভাইয়াকে। অগ্নি ভাইয়া এমন আকস্মিক আক্রমণে থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলতে লাগল, মামা মানে আমার ফাইনাল এক্সাম শেষ। এখনো কোনো জবে ট্রাই করিনি। কিন্তু আপনি আমার ক্যারিয়ার সম্পর্কে জিজ্ঞেস করছেন কেন? পাত্র তো আমি না, পাত্র তো ও। শেষের কথাটা রুশো ভাইয়ের দিকে আঙুল দেখিয়ে বলল অগ্নি ভাই। রুশো ভাইয়া পারে না এক্ষুনি কেঁদে ভাসিয়ে ফেলে পুরো বাড়ি। বেচারাকে এভাবে পাত্রের আসন থেকে নামিয়ে আমার এঙ্গেজড ভাইকে বসিয়ে দেওয়া নিয়ে যেন অভিযোগের ঝুলি ভর্তি করে ফেলেছে সে। রুশো ভাইয়া পাত্র কথাটা জেনে বর্ষর বিষম খেলে আঙ্কেল। আম্মু দ্রুত ব্যাপারটা সামাল দেওয়ার উদ্দেশ্যে বললেন, ভাবি, আপনারা বোধহয় একটু ভুল বুঝে ফেলেছেন। আসলে রাত্রির সাথে অগ্নির নয়, রুশোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আমরা। আর অগ্নি তো অলরেডি এঙ্গেজড, নিত্যর সাথে আর বিয়ে ঠিক হয়ে আছে। আন্টি আঙ্কেলের মুখ থেকে এর মতো আওয়াজ বেরোতে নিয়েও পেটে ফেরত গেল। গলার স্বর অনেকটা নামিয়ে হতভম্ব হয়ে বললেন আন্টি, তার মানে ওই ছেলে পাত্র? কিন্তু ও তো একটা বাচ্চা ছেলে। আন্টির এই কথাটা বোধহয় রুশো ভাইয়ার হার্ট অ্যাটাক ঘটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রুশো ভাইয়া মুখটা পূর্বের থেকেও কাদো কাদো করে আমার পানে তাকাল। মিনমিন করে বলল, ছুটকি, এরা শেষমেশ আমায় বাচ্চা বানিয়ে দিল রে।
আমি স্পষ্ট কথাটা শুনতে না পেলেও রুশো ভাইয়ার ঠোঁটের নড়চড় দেখে ঠিকই বুঝতে পারলাম। পলক ঝাপটে সান্ত্বনা দিয়ে চুপ থাকতে বললাম কোনো রকম। নিবিড় ঘাড় চুলকে বিড়বিড় করে পাশ থেকে নিত্য আপুকে বললেন, হবু জামাইরে চোখে চোখে রাখো বোনটি, নয়তো এই পাঠারে যে কেউ নিজের জামাই বানিয়ে উড়াল দিবে। নিত্য আপু রাগে ফোঁসফোঁস করতে করতে জবাব দিল, ভাইয়া, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া বন্ধ করবি তুই? নিবিড় মুখ টিপে হেসে আমার পানে চেপে বসলেন। আয়েশি গলায় বললেন, যাক বাবা, আমার অন্তত এই জামাই বদল কেসে ফেসে যাওয়ার চিন্তা নেই। আর চোখে চেয়ে আপাতত মুখে তালা লাগাবার জন্য হুমকি দিলাম আমি। নিবিড় তখনকার মতো চুপ করে গেলেন। খালামুনি এবার নিজ থেকে মুখ খুলে বললেন, ভাই ভাবি, আসলে আপনাদের মেয়ে আর আমাদের ছেলে একে অপরের পছন্দ করে। ওদের মতের ওপর ভিত্তি করেই বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছি আমরা। আর আমার ছেলে দেখতে কম বয়সী হলেও ওর বয়স যথেষ্ট আছে। আন্টির যেন কথাটা বিশ্বাস করতে বড্ড বেশি বেগ পেতে হল। রাত্রির উদ্দেশ্যে চাপা গলায় বললেন উনি, শেষমেশ কিনা একটা বাচ্চাকে পছন্দ করলি? ছেলে তো বিয়ের পর বড়াপু বলে ডাকবে তোকে। রাত্রি ক্ষেপে উঠল মুহূর্তেই। ঠেস মারা গলায় বলল, মা, তুমি নিজের মেয়েকে একটা স্টাডি কমপ্লিট করা একটা ছেলের সামনে বুড়ি বানিয়ে দিচ্ছ? কেমন ধারা মা তুমি? আন্টি যদিও কথাটা চাপা গলায় বলেছিলেন, কিন্তু রাত্রির ক্ষেপা গলায় বলা কথাটা বজ্রপাতের মতো শোনাল। যে যার স্থান থেকে এলোমেলো দৃষ্টিতে তাকালাম আমরা। আন্টিকে খানিকটা ধমকের সুরে বললেন, আঙ্কেল। আহ, রাত্রির মা, কি করছটা কি? রুশোকে দেখতে অনেক ছোট লাগতেই পারে, তাই বলে কি ও ছোট হয়ে যাবে? আগে সবার সাথে আলাপটা সেরে নাও না। আঙ্কেলের ধমকে চুপ করে গেলেন আন্টি। রুশো ভাইয়ার বয়স সংক্রান্ত ব্যাপার ঘেটে যখন উদ্ধার করা হলো ভাইয়া রাত্রির থেকে 3 বছরের বড়, তখন আন্টির মুখটা একদম দেখার মতো হয়েছিল। তবে আলহামদুলিল্লাহ, এই যে ছেলে যতই বাচ্চা বাচ্চা লাগুক, তার কিউটনেস এভয়েড করা ক্ষমতা খুব কম মানুষেরই আছে। আঙ্কেল আন্টিও তার ব্যতিক্রম নয়, যার দরুন রুশো ভাইয়াকেও বড্ড মনে ধরল তাদের। সব কনফিউশন দূর হওয়ার পর আঙ্কেল রুশো ভাইয়ার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, তা বাবা, তুমি কি করো এখন? রুশো ভাইয়া দুবার না ভেবেই চট করে উত্তর দিল, প্রাঙ্ক করি আঙ্কেল। রুশো ভাইয়ার এমন উত্তরে চোখজোড়া ফুটবল হয়ে এলো সকলের। আমি বিভ্রান্তিতে বিষম খেয়ে বসলাম তৎক্ষণাৎ। সর্বনাশ করেছে, এ কি বলে ফেলল রুশো ভাইয়া? প্রাঙ্ক কিং নামক তকমাটা এখনকার মতো ভুলে গেলে কি চলতো না তার? চলবে।